তো বিসমিল্লাহির জি। রহমানির রহিম। আমি মোহাম্মদ কফিল সরকার, রয়্যাল প্যাসিফিক এডুকেশন থেকে। আমার সাথে আছেন আমাদের রয়্যাল প্যাসিফিক এডুকেশনের সম্মানিত ডিরেক্টর এবং ডেস্টিনেশন ম্যানেজার, এবং আমাদের সাউথ কোরিয়া অ্যাপ্লিকেশন লিড অ্যাপ্লিকেশন যিনি আমাদের মোহাম্মদ আলী রায়হান, এবং একই সাথে আমাদের সাথে আছেন সুদূর সাউথ কোরিয়া থেকে আমার খুবই ক্লোজ, এবং একটু আগেই উনি শেয়ার করলেন যে উনি বিগত 11 বছর ধরে সাউথ কোরিয়াতে আছেন, আমাদের আলিফ খন্দকার। সো কেমন আছেন আপনারা? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। সো আলিফ এবং আমাদের কিনোট স্পিকার আলিফ এবং আমাদের স্পিকার আলী রায়হান দুইজনই সাউথ কোরিয়া নিয়ে অলরেডি কাজ করছেন, এবং সাউথ কোরিয়ার ব্যাপারে আসলে এখন থেকে প্রিভিয়াস যে সময়ের ফিডব্যাক এবং আসন্ন যে সময়টা আমাদের স্টুডেন্টরা যেটা জানতে চায়, তো দুইটা ক্ষেত্রে আমরা অনেক ধরনের ফিডব্যাক পাবো। এবং একই সাথে আমাদের উম, আহ, আহ, আলিফ অলরেডি সাউথ কোরিয়াতে অনেক স্টুডেন্ট প্লেস করেছেন, এবং আমি যদি ভুল না করি সারাং গ্লোবাল এডুকেশন, তো জি। সারাং গ্লোবাল এডুকেশনের সম্মানিত সিইও হিসেবে এখন আছেন, এবং এই সারাং গ্লোবাল এডুকেশনের মাধ্যমে সাউথ কোরিয়াতে আহ, অনেকগুলো সাকসেসফুল অ্যাপ্লিকেশন করেছে। তো আমরা আলিফের কাছ থেকেও শুনবো। তো আমি সেশনের শুরুতেই আমাদের সম্মানিত স্পিকার এবং আমাদের রয়্যাল প্যাসিফিক এডুকেশনের ডিরেক্টর জনাব মোহাম্মদ আলী রায়হানের কাছ থেকে সাউথ কোরিয়ার অ্যাপ্লিকেশনের বেসিক রিকোয়ারমেন্টস প্লাস হচ্ছে আমাদের যে ফিডব্যাক গুলো, সো আমি আমাদের স্পিকার আমাদের মোহাম্মদ আলী রায়হানকে অনুরোধ করব যে তার ব্যক্তিগত বেসিক যে আলোচনাটা সেটা তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আমাদের সিইও স্যার পাউল সরকার স্যারকে ধন্যবাদ আমাকে আজকের সাউথ কোরিয়ার এই ওয়েবিনারে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে স্যার, বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় সাউথ কোরিয়া পৃথিবীর অন্যতম স্টাডি ডেস্টিনেশন, এবং বাংলাদেশের স্টুডেন্টরা যারা বাহিরে পড়তে যেতে চায় তাদের অন্যতম পছন্দের একটা কান্ট্রি সাউথ কোরিয়া। এর অনেকগুলো কারণ আছে, যেটা আমরা আসলে বাংলাদেশে স্টুডেন্ট কমিউনিকেশন ডিল করি। তো তো আমরা দেখি যে স্টুডেন্টরা কেন সাউথ কোরিয়াতে যেতে চায়। কারণ যেখানে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে একটা বিশাল ফ্লো আছে, তার বিপরীতে কিন্তু এশিয়ার কয়েকটা দেশেও স্টুডেন্টের অনেক ভালো একটা ফ্লো আমরা ইদানিং দেখতে পাচ্ছি। এই ফ্লোটা আসলে আগে ছিল না। আগে বিগত 5-7 বছর আগেও এইরকম একটা স্টাডি মানে এশিয়ার দেশগুলোতে, যেমন যদি বলি সাউথ কোরিয়া, জাপান, মালয়েশিয়া, এখন মিডল ইস্টের কিছু কিছু কান্ট্রি যেমন কাতারে বা সৌদি আরবেও কিছু কিছু স্টুডেন্টরা, জেনারেল স্টুডেন্টরাও যেতে যাওয়ার ব্যাপারে বেশ ভালো আগ্রহী। তো এটার কারণ হচ্ছে আসলে দুইটা জিনিস। একে তো হচ্ছে অ্যাফোর্ডেবল টিউশন ফি, বা এবং অনেক ক্ষেত্রে ভিসা সহজলভ্যতা। এই দুইটা জিনিসের কারণেই আসলে আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা সাউথ কোরিয়াতে বা এশিয়ার ভালো ভালো দেশগুলো, যেগুলো এশিয়ার অন্যতম ইকোনমিক্যাল জোন এবং হাব, এগুলোতে তারা যেতে চায়। আহ, এর মধ্যে জাস্ট আমি যদি একটু আমার কাজের কিছু এক্সপেরিয়েন্স স্টুডেন্টদের সাথে কমিউনিকেশনের জায়গা থেকে যদি আমি শেয়ার করি, সেক্ষেত্রে দেখবো যে স্টুডেন্টরা মানে একে তো হচ্ছে সাউথ কোরিয়া বা এশিয়ার দেশগুলোতে টিউশন ফির যেই রেঞ্জটা, এটা আসলে ইউরোপের বা ইউরোপ আমেরিকার বড় বড় দেশগুলোর চেয়ে অনেক অনেক কম। এরপরে যেহেতু বাংলাদেশের আর্থসামাজিক অবস্থাটা আসলেই একটু নিম্ন মধ্যবিত্ত বা ইকোনমিক একটা কন্ডিশনে আছে, সেক্ষেত্রে বাংলাদেশের স্টুডেন্টরা সবসময় তাদের ভেতরে একটা ইন্টেনশন এইরকম থাকে যে তারা বাইরে পড়তে যাবে, পাশাপাশি তারা হচ্ছে মানে পরিবারের অর্থনৈতিক যোগানেও তারা সহায়তা করবে। তারা কিছু ভালো পরিবারের একটা ভালো আর্নিং সোর্স হয়ে উঠবে। এই প্রত্যাশায় মূলত অধিকাংশ বাংলাদেশি স্টুডেন্টরাই বাহিরে পড়তে যায়। তো যেহেতু আমরা দেখেছি যে রিসেন্টলি ইউরোপ, আমেরিকা, ইউকে, অন্যান্য দেশগুলোর মতো যেরকম ভিসার অনেক টাইটেনিং শুরু হয়েছে, ভিসার জটিলতা তৈরি হচ্ছে, এবং টিউশন ফি অনেক বেশি। তো অনেকেই হচ্ছে এই রিস্কটা অ্যাভয়েড করতে চাচ্ছে, অ্যাভয়েড করে তারা সাউথ কোরিয়ার মতো দেশকে তারা বেছে নিচ্ছে। এখন আমরা যেহেতু প্রিভিয়াসলি স্টুডেন্টরা গিয়েছে, অনেক স্টুডেন্ট সাউথ কোরিয়াতে গিয়েছে, কয়েকজন স্টুডেন্টের সাথে আমার এখনো কমিউনিকেশন হয়। তাদের থেকে আমরা যে ফিডব্যাকটা পাই সেটা হচ্ছে যে ভাই, মানে এখানে যদি একটু কষ্ট করা যায়, জাস্ট ওয়ার্ক ফোর্সটা যদি একটু ভালোভাবে
দেওয়া যায়, তাহলে আসলে সাউথ কোরিয়ার মতো দেশে আপনার টিউশন ফি, লিভিং এক্সপেন্স বহন করে কিছু টাকা উদ্ধৃত করাও সম্ভব। তো এটা আমি আমাদের চেয়ে আমার চেয়ে আমাদের যিনি আজকে মানে গেস্ট কিনোট স্পিকার, উনি আরো বেশি ভালোভাবে এক্সপ্লেইন করতে পারবে। যেহেতু আমি নিজেও আসলে সাউথ কোরিয়াতে যাইনি, আমাদের স্টুডেন্টদের সাথে কমিউনিকেশন করার সুবাদে আমি এই ইনফরমেশন দিচ্ছি। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য সাউথ কোরিয়া অসাধারণ একটা ডেস্টিনেশন। এখানে যেখানে ইউরোপের যদি জাস্ট ডকুমেন্ট, তার টিউশন ফি সবকিছু যদি সে ঠিকঠাক মতো দিতে পারে, তার একাডেমিক মিনিমাম যে রিকোয়ারমেন্টটা সেটা ফিল আপ করে, তার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটাও যদি ফিল আপ করতে পারে, তাহলে আসলে ভিসার ক্ষেত্রে খুব একটা ব্যারিয়ার থাকে না। এটা সাউথ কোরিয়ার ভিসাটা খুব ইজিলি হয়ে যায়। ইনফ্যাক্ট আপনারা অনেকেই হয়তো জানেন যে সাউথ কোরিয়ার অনেক ইউনিভার্সিটি তাদের কিছু কিছু প্রোগ্রামে ই ভিসা দিচ্ছে, অর্থাৎ ভিসার রেসপন্সিবিলিটি কিন্তু ভার্সিটি নিয়ে নিচ্ছে। যেমন আমাদের কয়েকদিন আগে আমাদের একটা স্টুডেন্ট গিয়েছে কিয়াংসিয়াং ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রামে, যেটা ই ভিসায়, যেটা ভার্সিটি তাকে ভিসাটা প্রোভাইড করে দিয়েছে। তো এই ধরনের স্কিম গুলোতে যদি স্টুডেন্টরা এনরোল করে, সেক্ষেত্রে আসলে ভিসা বলতে গেলে অনেক ক্ষেত্রে প্রায় 100% হয়ে যায়। তো এই জন্য আসলে সাউথ কোরিয়া বাংলাদেশি স্টুডেন্টদের জন্য অসাধারণ একটা ডেস্টিনেশন হিসেবে আমি মনে করি। আচ্ছা, এখন আমি জাস্ট বেসিক কিছু কথা বলবো। আমাদের যিনি গেস্ট আছেন উনি, আমরা যেহেতু উনি কি নোট স্পিকার, আমরা ওনার দিকে বেশি ফোকাস থাকবো। আমি বেশ কিছু কথা বলবো না, সাধারণত কিছু বেসিক ইনফরমেশনটা দিতে চাই। সেটা হচ্ছে টিউশন ফি। আপনার ইউরোপের এক একটা কান্ট্রিতে যেখানে মানে 10 লাখ, 12 লাখ, 15-20 লাখ এরও বেশি টিউশন ফি লাগে, সেখানে সাউথ কোরিয়াতে কিন্তু পুরা বছরের টিউশন ফি 4 থেকে 6 লাখ টাকার ভেতরেও হয়ে যায়। ইনফ্যাক্ট যদি স্টুডেন্টের স্কোর যদি খুব ভালো থাকে সেক্ষেত্রে, বা একাডেমিক স্কোর ভালো থাকলে সেখান থেকেও সে টিউশন ফি ওয়েভার পাওয়ার সুযোগ থাকে। পাশাপাশি আহ আহ, এই একটা বিষয়। পাশাপাশি আমরা যদি বলি যে হচ্ছে একাডেমিক রিকোয়ারমেন্ট কি কি লাগবে, অর্থাৎ একটা লোক ব্যাচেলারে যেতে চায় অথবা মাস্টার্সে যেতে চায়, সেক্ষেত্রে তার এসএসসি, এইচএসসি এবং ব্যাচেলারের স্কোরটা কেমন হওয়া উচিত। সেক্ষেত্রে 65 থেকে 65% মতো এভারেজ মার্কও যদি থাকে, সেক্ষেত্রে একটা স্টুডেন্ট ভালোভাবে অ্যাপ্লাই করতে পারে। যেখানে যেমন ইউরোপের অনেক দেশে আমরা জানি যে ইসিটিএস, ইউরোপিয়ান ক্রেডিট ট্রান্সফার, ইউরোপিয়ান ক্রেডিট, বাংলাদেশের সাথে যদি ওইখানকার ক্রেডিট না মিলে, সাবজেক্টের যদি ক্রেডিট না মিলে, সেক্ষেত্রে তার ইউনিভার্সিটি তাকে অফার লেটার দিবে না, অ্যাকসেপ্ট করবে না। আর সাউথ কোরিয়ার ক্ষেত্রে কিন্তু এই ব্যারিয়ারটা নাই। মানে তাকে, অর্থাৎ মাস্টার্সে যেতে চাইলে তাকে ব্যাচেলরে তার কোর সাবজেক্ট গুলোর যে ইয়েগুলো, সেগুলো একাডেমিক ট্রান্সক্রিপ্ট দেখে দেখে সেটা ম্যাচ করা আসলে অত জটিলতা নেই। তার বেসিক রিকোয়ারমেন্ট যে 65% বা 65% মার্কের যদি উপরে থাকে তাহলে সেই অ্যাপ্লিকেশন করার এলিজিবিলিটি থাকে। আর ক্যারিয়ার অপরচুনিটি বা অন্যান্য বিষয় নিয়ে আশা করছি আমাদের যিনি কিনোট স্পিকার উনি ভালো বলবেন। তো এতটুকুই আর কি। আমি পাবেল স্যার আজকে মনে হয় জাস্ট, যেহেতু স্যার আমাকে বলেছেন যে অল্প কথা শেষ করে দিতে, আমি আসলে যতটুকু পেরেছি সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করেছি। আমি পাবেল স্যারকে অনুরোধ করব যে আমাদের চিফ গেস্ট যিনি আজকে কিনোট স্পিকার, ওনাকে ফ্লোর দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার। ধন্যবাদ মোহাম্মদ আলী রায়হান। আলী রায়হান আসলে অ্যাপ্লিকেশনের কাজগুলো যেহেতু খুব কাছ থেকে করেন, সেহেতু আসলে অনেকগুলো কথাই চলে আসছে যেগুলো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে স্টুডেন্টদের মনে রাখা উচিত বা সেই জিনিসগুলো ফলো করা উচিত। সো এটা হচ্ছে একটা, মানে আমরা একটা বেসিক আইডিয়া নিয়েছি। আমাদের যেহেতু আজকে প্রধান আলোচক আছেন এবং 11 years অফ হিজ লাইফ, সো 11 বছরের অভিজ্ঞতা, তো এই ছোট্ট ওয়েবিনারে বা ছোট্ট মিটিং এ আসলে শেষ করা সম্ভব হবে না। তারপরেও আমি অনুরোধ করব আমাদের আজকের প্রধান আলোচক এবং আমার কলেজ জীবনের বন্ধু, আমরা একসাথে কলেজে ছিলাম, তো এই পরিচয়টিও দেওয়া হয়নি তখন। সো আমি আলিফকে অনুরোধ করব যে আলিফ তার সাউথ কোরিয়ান লাইফ এবং স্টুডেন্টদের আসলে কেন সাউথ কোরিয়া যাওয়া উচিত বা কেন সাউথ কোরিয়া নয়, যেখানে ইউরোপের এত ক্রেজ স্টুডেন্টদের মধ্যে, বিভিন্ন ডেস্টিনেশন স্টুডেন্টরা মাসের পর মাস সময় নষ্ট করে স্টাডি গ্যাপ ক্রিয়েট করে ফেলছে। সেক্ষেত্রে কেন আমরা সাউথ কোরিয়াতে যাব না এবং
আহ, আলিফ তার লাইফ থেকে আমাদেরকে এই স্টোরিটা শেয়ার করবে। তারপর আমরা আমাদের কিছু বেসিক কোশ্চেন আছে যেগুলো স্টুডেন্টরা অলরেডি আমাদেরকে পাঠিয়েছে, সেখান থেকে আমরা কিছু কোশ্চেন আনসার করব, সেগুলোতে আমাদের আলোচকরা আলোকপাত করবে। তো আমি অনুরোধ করব আমাদের আম, আহ, সি সারাং গ্লোবাল এডুকেশনের সিইও জনাব আলিফ খন্দকারকে তার আলোচনা রাখার জন্য। আচ্ছা, এখন ধন্যবাদ আমাকে প্লটটা দেওয়ার জন্য ভাইয়া। প্রথম কথা হচ্ছে, আমার কোরিয়ার 11 বছর লাইফ। আমি আগে ছিলাম কোরিয়াতে, তখন আমার বাবা মার সাথে আমি ছিলাম। আমার 4 বছর তখন আমার বাবা মার সাথে ছিলাম, এবং লাস্ট যে 7 ইয়ার্স সেটা হচ্ছে আমার স্টুডেন্ট লাইফের 7 ইয়ার্স হচ্ছে আমার বাবা মার সাথে। এখন আর কি স্টুডেন্ট হিসেবে সাউথ কোরিয়াতে আছি। আর আমি সাউথ কোরিয়াতে মেইনলি জনপুর ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, এবং সেখানে ব্যাচেলর করতে আসছিলাম। এখন ব্যাচেলর শেষ করে এখন মাস্টার্স আমার অলমোস্ট কমপ্লিট, আমার লাস্ট সেমিস্টার চলতেছে। এই সেমিস্টার কমপ্লিট হলে আমার মাস্টার্স কমপ্লিট। তো এটা ছিল আমার পার্সোনাল ইনফরমেশন। অ্যান্ড ভাইয়া যেটা বললো, তো সে সাপেক্ষে কিছু জিনিস বলবো। সাউথ কোরিয়া অনেক ক্ষেত্রে ইউরোপ বা আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডার থেকে অনেক বেটার একটা কান্ট্রি। কেন? লিভিং এক্সপেন্সেস আমি যদি বলি, এটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি। অন্য সবগুলো দেশের থেকে সাউথ কোরিয়ার লিভিং এক্সপেন্সেস অনেক কম, যেগুলা নর্মালি হচ্ছে সাউথ কোরিয়াতে আপনি ওভারঅল একটা মাস যে খরচ দিয়ে চলতে পারবেন, সে টাকা দিয়ে হয়তো আপনি অন্য একটা কান্ট্রিতে বাসা ভাড়াও দিতে পারবেন না। সো এর জন্য আমি মনে করি যে সাউথ কোরিয়া খুবই অ্যাফোর্ডেবল একটা কান্ট্রি। এবং টিউশন ফির ক্ষেত্রে যদি আসি, টিউশন ফি যেমন আলী রায়হান ভাই বললো আমাদের, যে মোটামুটি হচ্ছে 3 থেকে 6 লাখ টাকা দিয়ে ইয়ারলি টিউশন ফি পে করা যায়। এটা 100% ট্রু। 3 থেকে 6 লাখ টাকা দিয়ে ইয়ারলি টিউশন ফি খুব ইজিলি পে করা যায়। এবং মোটামুটি অনেক ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে আইএলটিএস 5.5 থাকলে 30%, 6 থাকলে 40%, এইভাবে করে স্কলারশিপ দিয়ে থাকে। ইভেন 7.5, 8 থাকলে 100% স্কলারশিপ পায়। সেক্ষেত্রে আপনার টিউশন ফি 1 টাকাও আসতেছে না, আপনি ফুল ফ্রি পড়ালেখা করতে পারবেন। এবং আমাদের ভার্সিটিতে অনেকগুলো স্টুডেন্ট ছিল, তারা ফুল ফ্রি পড়ালেখা করছে, ব্যাচেলার ফুল কমপ্লিট করছে টিউশন ফি ছাড়াই, কারণ তাদের রেজাল্ট ভালো ছিল। কোরিয়াতে আসার পরে যদি আপনি আপনার সিজিপিএ 3.65, কোরিয়াতে হিসাব করা হয় হচ্ছে 4.5-এ। তো যদি 3.65-এর উপর আপনি সিজিপিএ রাখতে পারেন, আপনি ডেফিনেটলি মিনিমাম 30% স্কলারশিপ পাবেন। ওভারঅল সব ইউনিভার্সিটির সেম টাইপের সিস্টেম আর কি। তো এক্ষেত্রে যদি আমি কিছু জিনিস ডিটেলস বলি, সাউথ কোরিয়াতে এখন মেইনলি যে ভিসাগুলো খুব পপুলার, তার মধ্যে একটা ভিসা হচ্ছে ইএপি। ইএপিটা কি? ইএপিটা হচ্ছে ইংলিশ ফর একাডেমিক পারপাসেস। তো ইএপিটা হচ্ছে একটা ফাউন্ডেশন কোর্স। আপনি ইএপিতে উইথ আইএলটিএস, উইদাউট আইএলটিএস দুটাতেই অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার আইএলটিএস যদি 4-5 থাকে, সেক্ষেত্রেও কিছু ইউনিভার্সিটি আছে তারা অ্যাকসেপ্ট করবে। আবার যদি আপনার আইএলটিএস হচ্ছে 5.5 থাকে, সেক্ষেত্রেও কিছু ইউনিভার্সিটি আছে 3 মান্থ 6 মান্থের ইএপি করে তারপর হচ্ছে ব্যাচেলর ডিরেক্টলি এনরোল করতে পারবেন। এবং কোরিয়াতে ভার্সিটি সুইচ করা যায়, খুব ইজিলি ভার্সিটি সুইচ করা যায়। আপনি যদি ইএপিতে আসেন, সাপোজ আপনি একটা ইউনিভার্সিটি আসছেন, আপনার সেই লোকেশনটা বা আপনার সেই ভার্সিটিটা ভালো লাগেনি, আপনি পরবর্তীতে সেটা চেঞ্জ করে আপনি অন্য ভার্সিটি যেতে পারবেন। এখন যদি আসি সেকেন্ড পার্ট, যেটা হচ্ছে ব্যাচেলর প্রোগ্রাম। ব্যাচেলর প্রোগ্রামে এখন পপুলার হচ্ছে রিজিওনাল ভিসা। রিজিওনাল ভিসাটা কি? রিজিওনাল ভিসাটা মেইনলি হচ্ছে যে এলাকা ভিত্তিক একটা ভিসা দেয়। এটা ভিসা নাম্বার ইস্যু করে দেয় ভার্সিটি থেকে, যে কারণে যারা ইন্টারভিউতে সিলেক্ট হবে, মোটামুটি 95-99% বলা যায় যে হ্যাঁ, তারা ভিসা শিওর পাবে। কারণ ভিসা নাম্বারটা ইস্যু হয়ে যায়, বাংলাদেশের এম্বাসি থেকে ভিসা রিজেক্ট করার পসিবিলিটি নাই, এবং এটা নর্মালি কখনো হয়নি। সব- সবসময় হচ্ছে ভিসা নাম্বার যদি ইস্যু হয়েছে, সেক্ষেত্রে হচ্ছে ভিসা পেয়ে গেছে। এবং ফাইনালি যদি বলতে যাই যে সাউথ কোরিয়ার লিভিং স্টাইল, লিভিং এক্সপেন্সেস, স্টাডি লাইফ সবকিছুই পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে। আদার্স ইউরোপ কান্ট্রি বা এই অস্ট্রেলিয়া বলেন বা আমেরিকা, কানাডা বলেন। কারণ হচ্ছে এখানে সেফটির দিকে যদি বলি, স্পেশালি মেয়েদের জন্য, মেয়েরা অনেক সময় ভয় পায় যে একটা বিদেশে একা যাবে, তো সেক্ষেত্রে কি তারা সেফ থাকবে নাকি, বা এরকম কোয়েশ্চেন আসে। বাট আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট যে সাউথ কোরিয়ার মতো সেফ কান্ট্রি আমার মনে হয় হাতে গোনা খুব কমই পাওয়া যাবে। কারণ সাউথ কোরিয়াতে সেফটির দিক দিয়ে জিরো টলারেন্স। এখানে কোনো প্রকার সেফটির দিকে কোনো ইস্যু নেই। কখনো আমি এই এত বছরের লাইফে আমি কখনো শুনিনি কোনো উল্টাপাল্টা কিছু। 2 দিন আগে হয়তো শুনতে পারছেন যে আমেরিকাতে 2 জনকে মেরে ফেলছে, বাট কোরিয়াতে এরকম জিনিস খুবই রেয়ার, খুবই রেয়ার, খুবই রেয়ার। এবং বাংলাদেশি কারোর সাথে এরকম কিছু হয়েছে নাকি আই ডোন্ট নো, বাট এরকম কিছু কোরিয়াতে শোনা যায় না। আর ওভারঅল যারা
ইন্টারেস্টেড বাইরে পড়ালেখা করার জন্য, তাদের যদি রেজাল্ট 3.5 এর উপরে থাকে এসএসসি এইচএসসি এবং পাসিং ইয়ার 2023, ডেট অফ বার্থ 2003 এর পরে যদি হয়ে থাকে, দে আর এলিজিবল ফর ইএপি প্রোগ্রাম অর ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। দুইটাতেই হচ্ছে উইদাউট আইএলস অর উইথ আইএলস অ্যাপ্লাই করা যায়। আর রিজিওনাল ভিসার ক্ষেত্রেও রিকোয়ারমেন্টটা সেমই, কিন্তু সেটাতে হচ্ছে আইএলস ম্যান্ডেটরি 5.5 to 6 লাগবে। এখন আসি আমরা হচ্ছে মাস্টার্স এর ক্ষেত্রে। মাস্টার্স এর ক্ষেত্রে হচ্ছে সাউথ কোরিয়াতে অনেক ইউনিভার্সিটি আছে, যেমন কিছুক্ষণ আগে আলী রাজা ভাই বললো, রায়হান ভাই বললো যে কিয়াংসাং ইউনিভার্সিটি। কিয়াংসাং ইউনিভার্সিটি ইজ এ ভেরি গুড ইউনিভার্সিটি। অলমোস্ট মোর দেন 1000 স্টুডেন্ট, বাংলাদেশি স্টুডেন্ট সেখানে পড়ালেখা করতেছে। এবং আমি যদি বুসানের কথা বলি, কিয়াংসাং ইউনিভার্সিটি হচ্ছে বুসানে হচ্ছে কিছু মানে পপুলার ভার্সিটি, কিয়াংসাং ইউনিভার্সিটি, তারপর হচ্ছে বুসান ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজ, দংইউ ইউনিভার্সিটি, তংমিয়ং ইউনিভার্সিটি, প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই হচ্ছে তারা ই ভিসা বা ভিসা নাম্বার দিচ্ছেন। তো ই ভিসা বা ভিসা নাম্বারের ক্ষেত্রে হচ্ছে আপনার মোটামুটি যদি আপনি ইন্টারভিউতে সিলেক্ট হয়ে যান, আপনার ভিসাটা সেক্ষেত্রে হচ্ছে শিওর হয়ে যায়। আর ভিসা নাম্বারের ক্ষেত্রে বাংলাদেশের এম্বাসি থেকে ভিসাটা ইস্যু করা একটু ডিফিকাল্ট। কোরিয়ার ক্ষেত্রে বাংলাদেশের এম্বাসি থেকে ভিসা ইস্যু করাটা ডিফিকাল্ট হয়ে থাকে, কিন্তু ভিসা নাম্বার থাকলে সেক্ষেত্রে রিজেক্ট করবে না। এটা মোটামুটি ধরেন ভিসা নাম্বারটা জিনিসটা কি, যে সাউথ কোরিয়ান সরকার আপনাকে অলরেডি ভিসা দিয়ে দিছে, জিনিসটা হচ্ছে এরকম। তো সেক্ষেত্রে যদি সাউথ কোরিয়ান গভর্নমেন্ট আপনাকে ভিসা দিয়ে দেয়, সেক্ষেত্রে তো বাংলাদেশের এম্বাসির আর দরকার নেই আপনার ভিসা রিজেক্ট করার বা অন্য কিছু করার, যে কারণে ভিসা নাম্বার থাকলে আর ভিসা রিজেক্ট হয় না। আর ই ভিসার ক্ষেত্রে তো আপনার এম্বাসি ফেস করাই লাগবে না। ই ভিসাটা হচ্ছে ডিরেক্ট অনলাইন বেসড, আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন, অনলাইনে সবকিছু আমরা করে দিব, এবং অনলাইন থেকে আপনি ভিসার সার্টিফিকেট পাবেন, সেটা দিয়ে আপনি ফ্লাই করতে পারবেন, আপনার এম্বাসির ওই এম্বাসিতে যাওয়া লাগবে না। এই হচ্ছে মোটামুটি আমার বলার মতো কথা। আর পাভেল ভাই যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন, আমি সেটা সে সাপেক্ষে অ্যান্সার দিই। আচ্ছা, আমাদের এখানে আমরা সাধারণত আমাদের প্রিভিয়াস ওয়েবিনার গুলোতে আমরা প্রি রেকর্ডেড হওয়ার কারণে আমরা স্টুডেন্টদেরকে ওইভাবে ওয়েলকাম করতে পারিনি। সো এই ওয়েবিনারে আমরা কিছু স্টুডেন্টকে শর্টলিস্ট করেছিলাম, যাদেরকে আমরা ডিরেক্ট এই সেশনে রাখতে চেয়েছি। তো এর মধ্যে একজন জয়েন করতে পেরেছেন, বাকিরা আনফরচুনেটলি জয়েন করেননি স্টিল। সো এর মধ্যে রাফিয়া তাসনিম আছেন, আমাদের একজন স্টুডেন্ট। রাফিয়া, যদি আমাকে শুনতে পান, আপনি কাইন্ডলি রেসপন্স করবেন আনমিউট করে, এবং আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনি চাইলে কোশ্চেন করতে পারেন আমাদের স্পিকারদেরকে। জি, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। আমার কিছু কোশ্চেন ছিল বলতে কি, আমি এখন বিবিএ স্টুডেন্ট, বিবিএ আমার 4th ইয়ার আর কি। তো Okay. আমি এই কি মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম, আর আমি আর কি চাচ্ছিলাম যে এমন কোন ইউনিভার্সিটি চুজ করতে যেটাতে আর কি আমার জন্য স্কলারশিপ পাওয়াটা ইজি হবে মাস্টার্স এর ক্ষেত্রে, যেহেতু বিবিএ স্টুডেন্ট আমি, আর অ্যাকাউন্টিং নিয়ে। তো সেক্ষেত্রে আম, আমার তো এবছর লাস্টের দিক হয়তো যাবে যে আমার অনার্স কমপ্লিট হতে হতে। আর রেজাল্ট আই গেস 3 পয়েন্ট থাকবে, এর বেশি মেবি হবে না। আর আইএলটিএস দেওয়ার ইচ্ছা আছে। এখন আমি কনফিউজ যে আমার জন্য আইএলটিএস দিয়ে যাওয়াটা বেটার হবে নাকি ভিসা, সরি, ল্যাঙ্গুয়েজ করে তারপরে যাওয়াটা বেটার হবে। আচ্ছা, এখানে আপু আমি আপনার কোয়েশ্চেনটার অ্যান্সার দেই। সেটা হচ্ছে, আপনার যদি স্কলারশিপ পাওয়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনাকে আইএলটিএস দিতে হবে, কারণ কিছু ইউনিভার্সিটি উইদাউট আইএলটিএস অ্যাকসেপ্ট করে এমওআই দিয়ে, সেগুলো হচ্ছে স্কলারশিপ মোটামুটি দেয় না। আর যেগুলো দেয় সেগুলোর আবার ভিসা রেশিওটাও তেমন একটা ভালো না। সেক্ষেত্রে হচ্ছে আপনার আইএলটিএস দেওয়াটা আমি প্রেফার করব। এবং আপনি যদি মোটামুটি আইএলটিএস 5.56 পান, সেক্ষেত্রে 30 to 50% স্কলারশিপ পাবেন। এবং মাস্টার্স এর টিউশন ফি হচ্ছে অ্যাভারেজলি দেখা যায় যে কোরিয়ান ওন হিসাব করলে, যদি অ্যাকাউন্টিং হয়ে থাকে তাহলে 6 মাসের জন্য হচ্ছে 36 লাখ থেকে 40 লাখ ওনের মতো হবে, উইচ ইজ বাংলায় যদি আমি ডলারে কনভার্ট করি, ডলারে কনভার্ট করলে হচ্ছে 2000-2500 ডলারের মতো হবে আর কি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি যদি আইএলটিএস দেন তাহলে আপনার টিউশন ফিটা অনেক কমে যাবে। তো আপনার আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে মাস্টার্স এর জন্য ব্যাচেলার অবশ্যই প্রত্যেকটা সার্টিফিকেট হচ্ছে আপনার অরিজিনাল সার্টিফিকেট লাগবে। প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না।
প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশন করা যায়, বাট যখন ই ভিসার জন্য অ্যাপ্লাই করা হয় তখন হচ্ছে সেটার জন্য ভিসা রিজেক্ট হয়ে যায়। এবারও কিয়াংসাং ইউনিভার্সিটি, দংইউ ইউনিভার্সিটিতে এই জিনিসটা অনেকগুলো ভিসা রিজেক্ট হয়েছে। রিজন ছিল একটাই, সেটা হচ্ছে তারা না জেনে হচ্ছে প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করছিল, সবগুলো ভিসা রিজেক্ট হয়ে গেছে যেগুলোতে প্রফেশনাল সার্টিফিকেট ছিল। তো এর জন্য আপনার হচ্ছে অরিজিনাল সার্টিফিকেটটা লাগবে। এবং আপনার যদি আর কি সাবজেক্ট অ্যাকাউন্টিং হয়, অবশ্যই আপনাকে হচ্ছে, আমরা যথারীতি বাংলাদেশি স্টুডেন্ট আপু, আমাদের হচ্ছে ওভারঅল আমরা আসবো কোরিয়াতে, আমাদের লিভিং এক্সপেন্সেস, আমাদের এখানে আর্নিং সোর্স কি আছে সবকিছু হিসাব করে আসা লাগবে। সেক্ষেত্রে হচ্ছে ভার্সিটি গুলা নর্মালি সবাই চুজ করতে চায় হচ্ছে ধরেন বুসান বা সোউলের দিকে। তা এখন এটা সমস্যাটা কি হয়েছে, বুসান আর সোউলের দিকে সবাই চুজ করতে করতে এমন একটা সিচুয়েশন দাঁড়ায় গেছে, এখন বুসানেও অনেক স্টুডেন্ট, সোউলেও অনেক স্টুডেন্ট, যে কারণে এই দুটো লোকেশনের বাইরের ভার্সিটি গুলো হচ্ছে চান্স কম পাচ্ছে, কিন্তু সেগুলোর ভিসা রেশিও ভালো এবং সেগুলোতে জব অপরচুনিটিও ভালো আছে। বুঝতে পারছেন আপু? জি ভাইয়া, বুঝতে পারছি। আহ আপনার মানে সাধারণত মানুষজন তো বুসান মানে শহর কেন্দ্রিক ভার্সিটি গুলো চুজ করে না, জব এটাই আমি অপরচুনিটি। আপনাকে বললাম যে কিয়াংসাং ইউনিভার্সিটিতে, একটা ইউনিভার্সিটিতে মোর দেন 1000 স্টুডেন্ট বাংলাদেশি শুধু আছে। কিয়াংসাং 1000-এর উপরে, দংইউতে 1000-এর উপরে, তংইয়ং মোটামুটি 600-700-এর উপরে স্টুডেন্ট আছে। তা আপনি যদি এই তিনটা ভার্সিটির হিসাব করেন, আর একটা ইউনিভার্সিটি বুসান ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজ, তা আপনি চারটা হিসাব করলে আপনার অলমোস্ট 4000, 3 to 4000-এর মতো একটা স্টুডেন্টের এসে দাঁড়াবে। যে বুসান সিটিতে হচ্ছে 3000-এর উপরে বাংলাদেশি থাকে। তা একটা সিটিতে যদি 3000-এর উপরে শুধু বাংলাদেশি থাকে, তো সেক্ষেত্রে সেই জায়গাতে মনে করেন আরো দেশ আছে, নেপালি স্টুডেন্ট আছে, ইন্ডিয়ান স্টুডেন্ট আছে, ভিয়েতনামিজ, তারপর হচ্ছে ভিয়েতনামিজ অনেক, মানে কোরিয়াতে সবচেয়ে বেশি ভিয়েতনামিজ আর হচ্ছে চাইনিজ। তো সেক্ষেত্রে মনে করেন যে এই জায়গাগুলোতে জব পাওয়াটা বা ওভারঅল ইসে করাটা ডিফিকাল্ট। বাট আসা যায়, এমন না যে আসা যায় না। আর যারা আসতেছে তারা এমন না যে কাজ না করে থাকতেছে, সবাই কাজ করতেছে, সবাই থাকতেছে, বাট সেই জায়গাগুলোতে একটু টাইম লাগে আর কি। আপনার কোরিয়াতে আসতে চাইলে আমি, অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাইয়া কোরিয়ার জন্য আমি কোন স্কিল শিখে আসলে আমার জন্য হেল্প হবে। কোরিয়াতে কোনো স্কিল লাগে না, কোরিয়াতে একটা জিনিসই লাগে, সেটা হচ্ছে ভাষা। কারণ আপনার অন্য আদার্স যে স্কিল শিখে আসবেন সেগুলো এখানে কাজে আসে না। রান্না শিখে আসবেন, কাজে আসবে না। অন্য কোনো আইটেম শিখে আসবেন, সেগুলো কাজে আসে না, কারণ কোরিয়ান জিনিসগুলো বাংলাদেশের সাথে ম্যাচ করে না। যে কারণে হচ্ছে শিখলে একটাই জিনিস শেখা যায়, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ যদি শিখে আসেন, আপনি ডেফিনেটলি যেখানেই যান, কোরিয়ার যে প্রান্তেই থাকেন, আপনি জব 100% পাবেন। তাহলে ভাইয়া, আপনি যে দুইটা সিটির কথা বললেন, তো আপনার কাছে এই দুইটা সিটি ছাড়া অন্য কোন সিটি মনে হয় যে প্রেফারেবল, বা ন্যাশনাল, মানে আমি পাবলিক ইউনিভার্সিটির দিকে, সরি প্রাইভেটের দিকে আসলে যেতে চাচ্ছি না, মানে পাবলিক বা ন্যাশনাল ইউনিভার্সিটিতেই মানে এখানে প্রেফারেবল আপু মনে হচ্ছে আমার এখানে আপু জন্য। আর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে ই ভিসা। যেটা ই ভিসার ভিসা রেশিওটা সবচেয়ে ভালো, কিন্তু ই ভিসাটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি খুব একটা প্রোভাইড করে না। বুঝতে পারছেন? এই ভিসা গুলো হচ্ছে নর্মালি প্রাইভেট ইউনিভার্সিটি প্রোভাইড করে। ই ভিসা বা ভিসা ইস্যুয়েন্স নাম্বার, এইটা হচ্ছে নর্মালি প্রাইভেট ইউনিভার্সিটি গুলোই প্রোভাইড করে। কিন্তু কোরিয়াতে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে যেগুলো মনে করেন ন্যাশনাল ইউনিভার্সিটির থেকেও ভালো। বুঝতে পারছেন? জি ভাই, জি ভাই, বুঝতে পেরেছি। যদি আমি কোরিয়ার টপ 3 ইউনিভার্সিটি বলতে চাই, সোল ন্যাশনাল ইউনিভার্সিটি, ইয়নসি ইউনিভার্সিটি, কায়াস্ট ইউনিভার্সিটি। তো ইয়নসি ইউনিভার্সিটি কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি না, এটা প্রাইভেট ইউনিভার্সিটি। তারপর হানিয়াং ইউনিভার্সিটি আছে, সেজং ইউনিভার্সিটি আছে, ওসং ইউনিভার্সিটি আছে, এগুলো খুব ভালো র্যাঙ্কিং, কিন্তু এগুলো প্রাইভেট ইউনিভার্সিটি। জি ভাই, ভাই প্রাইভেট ইউনিভার্সিটি হলে আপনি যেমন একটু আগে বললেন যে সেমিস্টার ফি কত হতে পারে, তো প্রাইভেট ইউনিভার্সিটি ক্ষেত্রে তো সেমিস্টার ফিটা তখন বেড়ে যাচ্ছে না? না, প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনার সেমিস্টার ফি বাড়লেও আপনি যদি আইএলটিএস দিয়ে আসেন, সেক্ষেত্রে আপনাকে ভালো স্কলারশিপ দিবে। বুঝতে পারছেন? স্কলারশিপের জি সিস্টেমটা ভাই। ওভারঅল কোরিয়াতে একই রকম, খুব একটা বেশি ডিফারেন্ট হয় না, একই রকম কোরিয়ার ইসে। আর আরেকটা যেটা, যে হ্যাঁ অবশ্যই প্রাইভেট ইউনিভার্সিটি টিউশন ফি অনেক বেশি। সেক্ষেত্রে ধরেন ন্যাশনাল আপনি পড়লে 36 লাখ 37 লাখ ওন দিয়ে পড়তে পারবেন, আপনার প্রাইভেটে পড়লে দেখা যাচ্ছে যে 50 লাখ 60 লাখ 70 লাখ টিউশন ফিও কিছু ইউনিভার্সিটির আছে, যেগুলো হচ্ছে 70 লাখ ওন টিউশন ফি, যেটা বাংলাদেশি টাকার 6 লাখ টাকার উপরে। তো এখন ইট ডিপেন্ডস যে আপনার ইচ্ছা কি আছে, আপনার
কোন দিকে মুভ করার ইচ্ছা আছে, আপনি কোরিয়াতে লং টার্মের জন্য স্টে করবেন নাকি কোরিয়া থেকে অন্যদিকে মুভ করবেন, ওভারঅল সবকিছু মিলিয়ে আর কি আপনার একটা ডিসিশন নেওয়া লাগবে। আর আমি যেটা পার্সোনালি সাজেস্ট করব যে ন্যাশনাল ইউনিভার্সিটি হোক প্রাইভেট ইউনিভার্সিটি হোক, যে ভার্সিটি গুলো হচ্ছে ই ভিসা প্রোভাইড করে এই ভার্সিটি গুলো আসার জন্য, কারণ আপনি ন্যাশনাল ভার্সিটিতে আসার কথা চিন্তা করে আপনি অ্যাপ্লাই করলেন কিন্তু পরবর্তীতে আপনি ভিসা পাইলেন না, সেটা তো সমস্যা। এর থেকে ভালো হচ্ছে যে না, আপনি শিওর যে জায়গায় পাবেন, আপনি ইন্টারভিউ দিবেন, ইন্টারভিউতে যদি আপনি সিলেক্টেড হন আপনি ভিসা পেয়ে যাচ্ছেন। আর কোরিয়ার স্টাডি কোয়ালিটি যদি বলতে যাই, ওভারঅল সব জায়গায় একই রকম। আর স্কলারশিপটাও যেটা বললাম একই রকম, আপনি প্রাইভেটে পড়েন ন্যাশনালে পড়েন সেম, আপনার স্কোর ভালো আছে আপনি টিউশন ফি ওয়েভার পাবেন, এবং শুধু ওয়েভার পাবেন না 100% ওয়েভার, মানে 100% স্কলারশিপও পাবেন যদি আপনার রেজাল্ট ভালো থাকে। আমি ভাইয়া যতটুকু জানি যে আইএলটিএস এর উপরে যে ওয়েভারটা বা স্কলারশিপটা দেয় এটা সেটা শুধু মনে হয় ফার্স্ট শুধুমাত্র সেমিস্টারের জন্য। ফার্স্ট সেমিস্টার। জি, এটা শুধু ফার্স্ট সেমিস্টারের জন্য। পরবর্তী আপনার স্কলারশিপটা ডিপেন্ড করবে আপনার সিজিপি এর উপরে, যেটা আমি একটু আগে বললাম যে 3.65 এর উপর থেকে হচ্ছে শুরু হয়। 3.65 এর উপর থেকে হচ্ছে আপনার মোটামুটি 30% শুরু হয়, তারপর আপনি যত উপরে যাবেন তত স্কলারশিপ বাড়বে। এটা হচ্ছে অ্যাভারেজ একটা স্কোর বললাম, যে অ্যাভারেজ সবগুলো প্রাইভেট ন্যাশনাল সবগুলো ইউনিভার্সিটিতে এই একটা ইসে মেনটেন করা হয় আর কি। আর এই 3.65টা হচ্ছে আউট অফ 4.5। বুঝছি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ রাফিয়া। আমার মনে হয় যে আপনার কোশ্চেনের মাধ্যমে অনেকগুলো কোশ্চেন আমাদের স্টুডেন্টদের যারা আগেই আমাদেরকে পাঠিয়েছেন ওরকম কোশ্চেন অনেকগুলোর অ্যান্সার চলে এসেছে। রাফিয়াকেও থ্যাঙ্কস। রাফিয়া, যদি ফার্দার ডিসকাশনের প্রয়োজন হয় আমাদের বনানী অফিসে আপনাকে অবশ্যই ওয়েলকাম। আমাদের আরো কিছু কোশ্চেন যেগুলো লেফট রয়ে গেছে, আমি আমাদের কিনোট স্পিকারকে সেগুলো একটা একটা করে প্লেস করব। সো সবচেয়ে বেশি যে কোশ্চেনটা আমরা ফেস করি সেটি হচ্ছে যে সাউথ কোরিয়াতে পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ কেমন, এবং পড়াশোনার শেষে আফটার গ্রাজুয়েশন সেখানে কত বছর থাকতে পারে লিগেলি, তারপর সেখানে লং স্টের জন্য কি করা যেতে পারে। সো এই কোশ্চেনটা যেহেতু দুইটাই ওয়ার্ক রিলেটেড কোশ্চেন জন্য আমি একসাথে প্লেস করলাম। একটা হচ্ছে পড়াশোনা চলাকালীন জবের ব্যাপারটা, কত ঘন্টা কাজ করতে পারে, কাজের অ্যাভেলেবিলিটি কেমন। আরেকটা হচ্ছে যে পড়াশোনা শেষ করে গ্রাজুয়েশনের পরে কত বছর থাকতে পারে, তারপর সে যদি লং টার্ম কোরিয়াতে স্টে করতে চায় সেক্ষেত্রে তার জন্য কি কি অপরচুনিটিজ আছে। আচ্ছা, এখানে ভাইয়া প্রথম যেটা আমি বলবো সাউথ কোরিয়ার জন্য সেটা দরকার হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আপনি যদি কোরিয়ান ভাষা পারেন সেক্ষেত্রে আপনি কোরিয়াতে খুব ইজিলি সার্ভাইভ করতে পারবেন। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে যে জব অপরচুনিটি। জব অপরচুনিটিটা ভাই ডিপেন্ড করে হচ্ছে সিটির উপরে, যে কোন সিটিতে আপনি আসতেছেন তার উপরে হচ্ছে জব অপরচুনিটি ডিপেন্ড করে, এবং আপনার ভাষা দক্ষতার উপর হচ্ছে জব অপরচুনিটি ডিপেন্ড করে। সাউথ কোরিয়াতে আসলে মোটামুটি হচ্ছে আপনি অ্যাভারেজ স্যালারি যদি বলি 10 লাখ থেকে 10 লাখ ওন আর কি, 10 লাখ ওন থেকে শুরু করে আপনার মোটামুটি 25 লাখ 30 লাখ ওনও স্টুডেন্ট ইনকাম করে, উইচ ইজ বাংলা টাকার 2-2.5 লাখ টাকার মতো। ঠিক আছে, এর বেশিও অনেক স্টুডেন্টই আছে এর বেশি ইনকাম করে, বাট আমি সেটা বললাম না, আমি অ্যাভারেজ একটা এসে বললাম যে 10 থেকে 25 লাখ টাকা একটা অ্যাভারেজ অ্যামাউন্ট, যে এই টাকাটা ইনকাম ইজিলি করা যায় সাউথ কোরিয়াতে। হ্যাঁ, অবশ্যই তাদের কাজের ইচ্ছা থাকতে হবে, কষ্ট করতে হবে। কোনো কাজেই আপনাকে এত টাকা স্যালারি দিবে সেটা অবশ্যই কষ্ট করতে হবে, আদারওয়াইজ আপনাকে স্যালারি দিবে না। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে যে লোকেশন হচ্ছে এক একটা লোকেশনে হচ্ছে কাজটা হচ্ছে এক এক টাইপের হয়। যদি আমি আমার সিটির কথা বলি, আমি জঞ্জুতে থাকি, জঞ্জুতে হচ্ছে মেইনলি রেস্টুরেন্ট অর 7-Eleven, জিএস, এগুলো হচ্ছে কনভেনিয়েন্স স্টোর, এই টাইপের কাজগুলো হচ্ছে জঞ্জুতে বেশি। আবার যদি দেজনে যাই, দেজনে হচ্ছে থাকবে একটা টাইপের কাজ আছে, থাকবে রেস্টুরেন্ট এগুলো কাজ। আবার যদি সকচর দিকে যাই, সকচর হচ্ছে ফিশ কাটিং, হোটেল ক্লিনিং, এই টাইপের। অবভিয়াসলি যথারীতি আমরা ভাষা পারি না এবং প্রফেশনাল জব আমরা পাবো না, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে জব করতে হলে আমাদের করতে হবে অড জবগুলো শুরুতে করতে হবে, আস্তে আস্তে হচ্ছে আপনারা ভালো জব পাবেন। এবং আমাদের অনেক ছোট ভাই আছে তারা ব্যাংকে জব করতেছে, ট্রান্সলেটর হিসেবে জব করতেছে, তারপর এগুলো প্রফেশনাল জব, তারপর মোবাইল সেল করে, তারপর বিভিন্ন রেমিটেন্স কোম্পানি আছে সেগুলোতে জব করে, অনেক ভালো ভালো জব অপরচুনিটি আছে। বাট সেটার জন্য আপনার ল্যাঙ্গুয়েজ দক্ষতা লাগবে, এবং সার্টেন একটা টাইম কোরিয়াতে থাকার পরে এই অপরচুনিটি গুলো আপনারা পাবেন। শুরুর দিকে আপনাদের এই কাজগুলোই করা লাগবে। অ্যান্ড সেকেন্ড পার্টে যদি আমি
আমি আসি যে কোরিয়াতে কতদিন লিগালি থাকা যায়। এই কোশ্চেনটা যদি বলি তাহলে এটা ভাই কোনো টাইম লিমিট নাই। কেন টাইম লিমিট নাই? আমাদের ভার্সিটিতে যদি বলি, অনেক বড় ভাই আছে, তারা হচ্ছে 15-20 বছর হয়ে গেছে কোরিয়াতে আছে, তারা পড়ালেখাই করতেছে। কোরিয়াতে ব্যাচেলার আপনি 5-6 বছরে কমপ্লিট করতে পারবেন। আপনি মাস্টার্স যদি চান, মাস্টার্স তো আপনি 4-5 বছরে কমপ্লিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। পিএইচডির ক্ষেত্রে 6-7 বছরে কমপ্লিট করতে পারবেন। আপনি যদি স্টাডি কন্টিনিউ রাখেন, আপনার ভিসা অক্ষত থাকবে এবং আপনার কোরিয়াতে থাকতে কোনো সমস্যা নেই। জাস্ট আপনার স্টাডিটা কন্টিনিউ রাখা লাগবে। আর আরেকটা জিনিস হচ্ছে, কোরিয়াতে কিছু ভিসার, নতুন টাইপের কিছু ভিসার অপরচুনিটি নিয়ে আসতেছে, যেমন হচ্ছে কে E7S, সরি F27S। তো এই F27S ভিসাগুলা কারা পাবে? এই ভিসাগুলো হচ্ছে যারা সাউথ কোরিয়াতে টপ 30 ইউনিভার্সিটির মধ্যে আছে, যেগুলো হচ্ছে ফ্ল্যাগশিপ ইউনিভার্সিটি, এটার মধ্যে আমারটা একটা ইউনিভার্সিটি। এই 30 ইউনিভার্সিটির মধ্যে যারা এখানে এসে মাস্টার্স কমপ্লিট করবে, তারপরে হচ্ছে তারা এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে যদি আমাদের ভার্সিটির প্রেসিডেন্ট তাদেরকে রেকমেন্ডেশন দেয়। নর্মালি হচ্ছে আপনার যদি কয়েকটা থিসিস পেপার থাকে এবং আপনার স্কোর যদি ভালো স্কোর থাকে, ভার্সিটির সাথে ভালো কমিউনিকেশন থাকে, এটা দিয়ে দেয়। তো এরকম আরো অনেকগুলো ইউনিভার্সিটি আছে, যেমন ফার্স্ট টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি সোল ন্যাশনাল ইউনিভার্সিটি, হানিয়াং, এই সবগুলো ইউনিভার্সিটি হচ্ছে এই র্যাঙ্কের ভিতরে আছে। তো এই ইউনিভার্সিটি গুলো থেকে যদি আপনি পাশ করে বের হন, আপনি হচ্ছে F27S এর জন্য এলিজিবল। এই ভিসাটা কি? এই ভিসাটা হচ্ছে আপনাকে আনকন্ডিশনাল 5 ইয়ার্স এর ভিসা দিবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার কোনো কন্ডিশন নেই, আপনার স্টাডি করতে হবে, আপনার ব্যবসা করতে হবে, কি করতে হবে, এরকম কোনো মানে কোনো বাধ্যবাধকতা নেই। আপনি যা খুশি করতে পারেন 5 ইয়ার্স এর মধ্যে, আপনার কোনো সমস্যা নেই। কিন্তু আপনার 5 বছর পরে যদি আপনি ভিসা বাড়াতে চান বা ভিসা যদি স্ট্যাটাস চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনার কিছু জিনিস করতে হবে। সেটা হচ্ছে জিএনআই মিলাইতে হবে। জিএনআইটা হচ্ছে গ্র্যান্ড নেট ইনকাম, ইয়ারলি আর কি আপনার ইনকাম কত। বর্তমানে হচ্ছে সেটা 5,24,00,000 ওন, 5,24,00,000 ওন ইয়ারলি ইনকাম এটা। তো আপনি যদি এটা দেখাইতে পারেন, তখন হচ্ছে F27 এ যেতে পারবেন। F27 থেকে পরবর্তীতে F5, যেটা হচ্ছে কোরিয়ার পিআর। তো F5 এ আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনার জিএনআই 2x দেখাইতে হবে আর কি। কিন্তু সেক্ষেত্রে জিনিসটা একটু ডিফিকাল্ট হয় করাটা, বাট করা যায়। দেয়ার ইজ এ ওয়ে যে করা যায়, স্টাডির মাধ্যমে যাওয়া যায়। অথবা হচ্ছে আপনি যদি ভিসা চেঞ্জ করেন, আপনি যদি মাস্টার্স কমপ্লিট করছেন বা ব্যাচেলার কমপ্লিট করছেন, তারপর আপনি চাচ্ছেন যে আপনি স্টাডি কন্টিনিউ করবেন না, আপনি জব ভিসায় কনভার্ট করবেন, যে E7-1, যেটা হচ্ছে যে আপনি কোয়ালিফাইড ওয়ার্কার। ঠিক আছে? তো E7-1 মানে যতগুলো ওয়ার্ক ভিসা আছে, আপনি যদি টেবিল চেয়ারেও জব করেন বা ওই লোহা লক্কর কোম্পানিতেও কাজ করেন, আপনার ভিসা ক্যাটাগরিটা E7 থাকবে আর কি। তাই ক্যাটাগরিটা হচ্ছে E7 1 2 3 4 এভাবে করে আর কি ডাউন হতে থাকে। যেটা বাংলাদেশ থেকে আসে নর্মালি লটারির মাধ্যমে, সেটা হচ্ছে E7-9। ইপিএস কর্মী যারা, সেটা হচ্ছে E7-9 এই ভিসায় আসে আর কি। তো এক্ষেত্রে আর কি অপরচুনিটি ভাই অনেক আছে কোরিয়াতে। আপনি 15-20 বছর ইজিলি থাকতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যদি আর কি আপনি চান 15-20 বছরের মধ্যে পিআর নেবেন, সেটাও করা সম্ভব যদি আপনি সেরকম এফোর্ট দেন এবং টেকনিক্যালি আপনি আগানোর চেষ্টা করেন। যে শুরু থেকে আপনি একটা টেকনিক নিয়ে আগাচ্ছেন, যে আপনি এই ভিসাটার পরে এটা করবেন, এটার পরে এটা করবেন, সেভাবে একটা রোড ম্যাপ করে আগাইলে ইজিলি কোরিয়াতে পিআর নেওয়া যায়। নেওয়া যায় না সেটা না, নেওয়া যায়। ডিফিকাল্ট, নেওয়া যায়। আশা করি ভাই আপনার অ্যান্সার পাইছেন। থ্যাংক ইউ। এগুলো আসলে স্টুডেন্টদেরই কম্বাইন অ্যান্সার, যেগুলো মানে কোয়েশ্চেন যেগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। এবং এখানে চমৎকার একটা মিসকনসেপশন আছে, যে কোরিয়াতে তো সেটেল হওয়া যায় না বা পিআর হয় না। তো এই জিনিসগুলো নিয়ে আমাদের অনেক ফার্দার ডিপ নলেজেরও প্রয়োজন, যেটা মাত্র আমরা জানতে পারলাম। আরেকটা কোশ্চেন যেটা একটু কমন কমন একটা কোশ্চেন, যে কোরিয়াতে কোন ধরনের সাবজেক্ট গুলো পড়লে এখন বাংলাদেশ থেকে কোন ধরনের সাবজেক্ট গুলোর হাই ডিমান্ড আছে, স্কলারশিপ অপরচুনিটি আছে, বা বাংলাদেশ থেকে যারা স্টুডেন্টরা যাচ্ছে তাদের জন্য ইজি হচ্ছে কোপ আপ করার জন্য, এটা একটা বিষয়। তো সাবজেক্ট এবং কোর্স নিয়ে তারা অনেক বেশি চিন্তা ভাবনা করতেছে। আরেকটা হচ্ছে, অনেক স্টুডেন্ট বাংলাদেশ থেকে ক্রেডিট ট্রান্সফার করতে চায়। তো এই দুইটা কোশ্চেন, যেহেতু দুইটা এডুকেশন রিলেটেড, আমি দুইটা একসাথে প্লেস করলাম। যে একটা হচ্ছে যে কোন ধরনের সাবজেক্ট গুলো টপ পজিশনে আছে বা টপ কনসিডারেশন আছে, যেগুলো থেকে ইজিলি জবে কনভার্ট করা, যেটা একটু আগে মেনশন করলেন, যে আপনি জবে পড়াশোনা শেষ করে জবে সুইচ করে সেখান থেকে E7 1 2 3 একটা ভালো লেভেলে চলে যাওয়া যাবে ইজিলি। আর আরেকটা কোশ্চেন হচ্ছে, যেটা একটু আগে মানে মেনশন করলাম, যে এই সরি, আমি আমি এই তো এই দুইটা কোশ্চেনই
জি আলিফ। আচ্ছা, এখন আমি ফার্স্ট সেকেন্ড কোয়েশ্চেনটার অ্যান্সার দেই। ক্রেডিট ট্রান্সফার, কোরিয়াতে ক্রেডিট ট্রান্সফার করা যায় না। যদি আপনাকে কেউ বলে থাকে বা অন্য কেউ কোনো স্টুডেন্টকে কোনো এজেন্সি বলে থাকে, সম্পূর্ণরূপে একটা ভুল ইনফরমেশন। কোরিয়াতে ক্রেডিট ট্রান্সফার করা যায় না। ঠিক আছে, বাংলাদেশ থেকে কেউ ক্রেডিট ট্রান্সফার করে কোরিয়াতে আসতে পারবে না। ইভেন কোরিয়ার থেকেও আপনি যদি ভার্সিটি সুইচ করেন, সেক্ষেত্রেও ক্রেডিট ট্রান্সফার করে অন্য ভার্সিটিতে যাওয়া যায় না। অ্যান্ড সেকেন্ডলি যেটা যে সাবজেক্ট, হ্যাঁ, এখন যথারীতি আমরা একটা মডার্ন সোসাইটিতে আছি। এক্ষেত্রে হচ্ছে এখন যুগটা হচ্ছে এআই এর যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমিও এআই এর স্টুডেন্ট, আমি বর্তমানে ফিজিক্যাল এআই পড়তেছি। আমার মেজর হচ্ছে ফিজিক্যাল এআই। তো এআই রিলেটেড সাবজেক্ট বা এনি ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট যদি আপনার থাকে, সেক্ষেত্রে আপনি খুব ইজিলি জব পাবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যদি আপনার ম্যাথমেটিক্স রিলেটেড কোনো সাবজেক্ট থাকে, আপনি খুব ইজিলি জব পাবেন। থার্ড হচ্ছে আপনার নার্সিং বা হচ্ছে মলিকুলার বায়োলজি বা মাইক্রোবায়োলজি, ফার্মাসিউটিক্যাল, এই টাইপের সাবজেক্ট গুলো যদি হয়, এগুলো তো ভালো অপরচুনিটি আছে। এবং লাস্টলি যদি বলি, যারা হচ্ছে অন্য ব্যাকগ্রাউন্ড থেকে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তারা বিলং করে না, অন্য ব্যাকগ্রাউন্ড থেকে যদি হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে অ্যাকাউন্টিং পড়তে পারে, ফিনান্স পড়তে পারে। বাট তাদের জন্য এই E7-1 ভিসাটা করা ডিফিকাল্ট। অলসো যে ভিসাটার কথা বললাম আমি একটু আগে, যে F27S, এই ভিসাটা করাও ডিফিকাল্ট। কারণ এই ভিসাগুলো করার জন্য আপনার হচ্ছে এই সাবজেক্টগুলো ম্যান্ডেটরি, ম্যাথমেটিক্যাল বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড। সেটা যে কোনো ইঞ্জিনিয়ারিং হতে পারে, ধরেন আপনার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, যেটাই হতে পারে, সেটা সমস্যা নেই। ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট হইতে হবে এবং ম্যাথমেটিক্যাল রিলেটেড, এই টাইপের সাবজেক্টগুলো বেশি ফোকাস দিচ্ছে এবং এই সাবজেক্টগুলোতে ডিমান্ড বেশি। আর যাদের এই সাবজেক্টগুলো নাই, তারাও চাইলে যদি চায় পড়তে পারে। কোরিয়াতে একটা মজার জিনিস আছে, সেটা একটু আগে আলী রায়হান ভাই বলছে যে আপনার এটা ম্যাটার করে না যে আপনার ব্যাকগ্রাউন্ড কি। আমাদেরই এক ভাই, বড় ভাই, সে হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড ছিল আর্টস, এখন সে বর্তমানে হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স নিয়ে মাস্টার্স কমপ্লিট করছে, আলহামদুলিল্লাহ। সে এখন কোয়ান্টাম ফিজিক্স ইঞ্জিনিয়ার, বাট তার ব্যাকগ্রাউন্ড ছিল বাংলাদেশে আর্টস। তো সেটা যদি আপনারা দেখতে চান, তাহলে দেখতে পারেন যে হ্যাঁ, সে আর্টস থেকে পড়ালেখা করে আসছে, বাট সাউথ কোরিয়াতে এসে এখানে ইঞ্জিনিয়ারিং ব্যাচেলার করছে। তার পরবর্তীতে হচ্ছে সে মাস্টার্স করছে হচ্ছে ফিজিক্স থেকে। তো এটা ম্যাটার করে না আপনার ব্যাকগ্রাউন্ড কোনটা। বাট এটা আমি কখনোই সাজেস্ট করবো না যারা সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে না, তারা ইঞ্জিনিয়ারিং বা অন্য টাইপ এই টাইপের সাবজেক্ট নিক। কারণ এটা অনেক ডিফিকাল্ট। কারণ যারা অলরেডি 4-5 বছর তাদের এক্সপিরিয়েন্স আছে এই সাবজেক্ট গুলো পড়ার পরে, তাদের জন্য জিনিসটা অবভিয়াসলি ইজি হবে। বাট যারা এইগুলো পড়ে নাই, তাদের জন্য অনেক ডিফিকাল্ট হবে। বাট এটা করা যায়, অপশন আছে, করা যায়। থ্যাংক ইউ আলিফ। আমরা একদম শেষে চলে এসেছি এবং সাউথ কোরিয়াতে এখন আই থিঙ্ক 11:30 বেশি বাজে। সো অনেক রাত পর্যন্ত আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রথমে থ্যাঙ্কস। লাস্ট একটা কোশ্চেন যেটা স্টুডেন্টরা আমাদেরকে করে, যেটা ওই যে একটু আগে ক্রেডিট ট্রান্সফারের কোশ্চেনের মতো, আমরা জানি এটারও অ্যান্সার কি, বাট তারপরে স্টুডেন্টদেরকে ওইভাবে বলা যায় না। তো এটা আমি জাস্ট এই কোশ্চেনের কোনো হয়তো সঠিক অ্যান্সার হবে না, বাট আমি তারপরে করতে চাই। সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে স্টুডেন্টদের জন্য কোনটা ওয়াইজ হবে, ইউরোপের কোনো কান্ট্রি চুজ করা নাকি সাউথ কোরিয়াকে চুজ করা? বর্তমান ক্ষেত্রে যদি আমি বলি ভাই, আমি 100% সাউথ কোরিয়ার কথা বলবো। কেন বলবো? আমাদের সাউথ কোরিয়া থেকে অনেক ছোট ভাই বোন, তারা হচ্ছে জার্মানি গেছে, তারপর হচ্ছে ইউরোপের আরো অনেক দেশে গেছে, সাউথ কোরিয়া থেকে গেছে, এবং তারা যে কয়েকজন ব্যাক করে চলে আসছে আবার। ঠিক আছে, মানে অলরেডি গেছে, বাট যাওয়ার পরেও তারা ব্যাক করে আসছে। কয়েকজন আছে, কয়েকজন ভালো আছে। এখন সবার ক্ষেত্রে ভাই সবকিছু একরকম হয় না, বাট কারণ অনেকের ফ্যামিলি মেম্বার আছে, তারা সাপোর্ট করে, ফ্রেন্ড থাকে, তারা সাপোর্ট করে। বাট ওভারঅল যদি আপনি দেখতে যান, তাহলে সাউথ কোরিয়া, আমি পার্সোনালি প্রেফার করি সাউথ কোরিয়া ইজ বেটার দেন ইউরোপের অনেকগুলা কান্ট্রি। হ্যাঁ, এখানে কিছু জিনিস ডিফারেন্ট। যদি আপনি নরওয়ের কথা বলেন, ডেনমার্ক, সুইডেন, এগুলা কান্ট্রি আবার একটু অন্য লেভেলে পড়ে। এগুলা আমি বলবো যে না, এগুলোর জন্য ফিউচার ভালো, ডেফিনেটলি এগুলোতে হচ্ছে ফিউচার ভালো কম্পেয়ার টু সাউথ কোরিয়া। এগুলোতে ফিউচার ভালো, বাট ইনিশিয়াল স্টেজে সাউথ কোরিয়া ইজ ফার বেটার দেন দোজ কান্ট্রিজ। ঠিক আছে। আর যেমন আপনি এখানে লিভিং এক্সপেন্সেস অনেক কম, আমি এটা বারবার মেনশন করতেছি, লিভিং এক্সপেন্সেস অনেক কম। আপনি এখানে 20,000 টাকা দিয়ে যে বাসা ভাড়া নিয়ে থাকতে পারবেন, সেটা আপনি যদি ইউরোপে আর আমেরিকা, কানাডা থেকে চিন্তা করেন, তাহলে আপনার মিনিমাম $2,000 আপনার সে বাসা ভাড়া দেওয়া লাগবে, যেটা আপনি এই কোরিয়াতে 20,000 টাকা দিয়ে থাকতে পারবেন। ঠিক আছে, কারণ
মোটামুটি হচ্ছে সব জায়গাতে, সোলে একটু বাসা ভাড়াটা বেশি, তাও খুব আহামরি যে বেশি তা না। আপনার মোটামুটি ধরেন 25-30 হাজার টাকার মতো সোলে, এবং প্রাইম লোকেশনে যদি থাকেন, একবার সিটির ভিতরে যদি থাকেন, সে জায়গায় আপনার অ্যাডভান্সটা একটু বেশি দেওয়া লাগে, আর বাসা ভাড়াটা হচ্ছে মোটামুটি 2.5-3 লাখ কোনের উপরে আসে। তো সেক্ষেত্রে আর কি বাংলা টাকা যদি ধরেন 20-30 হাজার টাকার মধ্যে আর কি বাসা ভাড়াটা আসে। আর আরেকটা জিনিস আমি ওভারঅল বলতে চাই যে বর্তমান সিচুয়েশন সাপেক্ষে প্রত্যেকটা দেশই অনেক আনস্টেবল আছে, সেক্ষেত্রে কিন্তু কোরিয়া ভাই আনস্টেবল না। কোরিয়ার কিন্তু কোনো সমস্যা নাই, তেলের জন্য তেলও মোটামুটি ভালো তেলই আছে, তেলের জন্য আমাদের কোনো হ্যাসেল পোহাতে হচ্ছে না। ওভারঅল যুদ্ধ টুদ্ধ এটা সেটা, এই সমস্যা সেই সমস্যা, এ কি করলো সে কি করলো, এগুলোর মধ্যে কোরিয়া থাকে না, যে কারণে কোরিয়ার নাম এগুলোর মধ্যে আসে না। হ্যাঁ, কোরিয়াতে একটা ফেয়ার সবার আছে, নর্থ কোরিয়া, কিম জং উন, এই ফেয়ারটা সবার মধ্যেই আছে। বাট এটাও মানতে হবে যে কোরিয়া হচ্ছে আমেরিকার অ্যালায়েন্স, সাউথ কোরিয়াতে যদি কিছু করে তাহলে সেটা টোটালি ট্যাকেল দিবে হচ্ছে ইউএসএ। এই ভয়ে কখনোই সাউথ কোরিয়াতে কোনো দেশ আক্রমণ করবে না বা কোনো সমস্যা হবে না, এটা আমরা জানি। আর মোটামুটি হচ্ছে যারা আছে কোরিয়াতে, অনেক ভাই আছে তারা বিয়ে করতেছে। আমার অনেক স্টুডেন্ট আছে তারা সাউথ কোরিয়াতে এসে বিয়ে করছে। আর আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো আছে। অন্য অনেক এজেন্সি আছে বা অনেক ইসে আছে, তারা স্টুডেন্ট নিয়ে আসে বাট খোঁজ খবর নেয় না। কিন্তু আমি একটা জিনিস, সেটা একটু ট্রেডিশনের বাইরে যেই করার চেষ্টা করি, সবার সাথে খোঁজ খবর রাখি, সবার সাথে কথাবার্তা বলি, এবং সবাই আমার কাছ থেকে সাজেশন নেয় যে ভাইয়া এটা করতেছি, এটা করলে কেমন হবে বা কি হবে না হবে, সবাই সাজেশন নেয়। আমি চেষ্টা করি সবার কাছে সবসময় অ্যাভেলেবল থাকার জন্য, যাতে আমি সবাইকে হেল্প করতে পারি। যে আমি আপনার ইনফরমেশন শেয়ার করতে ভাই টাকা লাগে না, কিন্তু সবাই এটা শেয়ার করতে চায় না। এবং আপনার যতদিন পর্যন্ত না আসবেন, যতদিন পর্যন্ত জিনিসটা না ঢুকবেন, ততদিন পর্যন্ত মনে হবে যে অনেক ডিফিকাল্ট। আপনাকে অনেকজন জিজ্ঞেস করবে, বলবে এই সিটি এইটা যায়েন না, এটা করেন না, এটা এই সেটা সেই। তারা তো থাকতেছে, তারা তো করতেছে, তারা নিজেরা করতেছে, কিন্তু আপনাকে বলবে যে না কইরেন, করতে পারবে না, এটা হবে না, সেটা হবে না, এই না সেই না। এই টাইপের ভাই আমরা অনেক কথা শুনি। যে আমাদের ছোট ভাইরে অনেকজনকে আমরা দেখি সাজেস্ট করে যে এই সিটিতে আইসেন না, জব অপরচুনিটি নাই, এটা না সেটা না। মার্চিন থেকে যে স্টুডেন্টরা আমার আসছে, তাদেরকে আমি অলরেডি জব খুঁজে দিয়ে দিছি, তারা অলরেডি জব করতেছে। এখন এপ্রিল মাস, তারা মাত্র হচ্ছে 1-1.5 মাস হয়েছে আসছে, তারা অলরেডি জব করতেছে। মোটামুটি হচ্ছে স্টার্টিং স্যালারি মোটামুটি লাখখানিকের মতো বেতন পাবে আর কি। তো আপনি হিসাব করলে দেখা যায় যে যতক্ষণ পর্যন্ত আপনি পানিতে না নামবেন, আপনি বুঝতে পারবেন না যে পানিটা কিরকম। তো যখন আপনি কোরিয়াতে আসবেন, তারপর আপনি বুঝতে পারবেন যে না, ইনিশিয়াল 100% কষ্ট হবে, এটা এতে কোনো সন্দেহ নেই। কারণ আপনি ভাষা পারেন না কোরিয়াতে, কোরিয়ানরা ইংলিশ টোটালি পারে না, টোটালি না মানে টোটালি একদমই পারে না। সোলের দিকে বা ছোট বাচ্চা যারা আছে বা হাই স্কুলে যারা পড়ে তারা মোটামুটি পারে, বাট যারা এলডারলি বা যারা বলবো যে 30-এর উপরে যারা আছে, তারা ইংলিশ টোটালি পারে না। তো সেক্ষেত্রে এই জায়গায় ইংলিশ দিয়ে আপনার কোনো কাজ হবে না, পড়ালেখা ছাড়া আপনার কোরিয়ান ভাষা লাগবেই লাগবে, ইটস এ ম্যান্ডেটরি থিং। আর যদি কোরিয়ান ভাষা পারেন, আপনার অনেক অপরচুনিটি আছে, অনেক ভিসার অপরচুনিটি আছে। এবং ডে টু ডে কোরিয়া হচ্ছে ফরেনারদের জন্য ফ্রেন্ডলি করতেছে। হ্যাঁ, এটা বলবো না যে পিআর ফ্রেন্ডলি করতেছে, পিআর কখনোই কোরিয়া ফ্রেন্ডলি করতেছে না, এবং কোরিয়া, জাপান, চায়না এগুলো কখনো ফ্রেন্ডলি করবেও না। কারণ তাদের সেটা এথিক্সটা একটু অন্যরকম। আপনার ইউরোপ আমেরিকার যদি হিসাব করতে যায়, তাদের এথিক্সটা একটু অন্যরকম, যে কারণে তারা পিআরটা ইজি করতে চায় না। হ্যাঁ, তারা আপনাকে থাকতে দিবে, আপনি অনেক টাইপের ভিসা পাবেন, সেই ভিসাগুলোতে আপনি থাকতে পারবেন। বাট যদি আপনি বলেন যে ফিউচারে 10-15 বছর পরে পিআর পাবেন নাকি, হ্যাঁ, আপনি যদি টেকনিক্যালি আগান আপনি ডেফিনেটলি পাবেন। বাট টেকনিক্যালি যদি শুরু থেকে না আগান, আপনি কোরিয়াতে পিআর পাবেন না। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে শুরু থেকেই শুরু করতে হবে। থ্যাংক ইউ আলিফ, অনেকগুলো বিষয় উঠে এসেছে। এখন লাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের যারা স্টুডেন্টরা চিন্তা করছে যে কোরিয়াতে অ্যাপ্লিকেশন করবে, তো তাদের জন্য নেক্সট ইমিডিয়েট ইনটেক কোনটা আছে এবং কখন থেকে তাদের অ্যাপ্লিকেশনের প্রিপারেশন শুরু করা উচিত? মেইন জিনিস সেটা ভাই, এখন আমি কিছু রিকোয়ারমেন্ট বলে দিই। যদি ইএপি তে অ্যাপ্লাই করতে চায়, তাহলে যেটা বললাম একটু আগে, যে 3.5 এর উপরে দুইটাই লাগবে, এসএসসি এইচএসসি, অ্যান্ড গ্যাপ ম্যাক্সিমাম 3 ইয়ার্স। এবং বর্তমানে হচ্ছে আমরা ডেট অফ বার্থ নিচ্ছি 2003, আগামী বছর থেকে এটা হবে 2004 আর কি। আর নেক্সট ইমিডিয়েট ইনটেক আছে সেপ্টেম্বর ইনটেক। জুন ইনটেক অলরেডি আমাদের শেষ, আজকে আলহামদুলিল্লাহ আমাদের 5টা ভিসা নাম্বার আসছে। তো জুন ইনটেক আমাদের, এটা হচ্ছে জুন ইনটেকের স্টুডেন্টদের আর কি। জুন ইনটেক অলরেডি শেষ, আমাদের সামনে হচ্ছে সেপ্টেম্বর ইনটেক আছে। সেপ্টেম্বর ইনটেকেরও
আজকে হচ্ছে একটা ইউনিভার্সিটি শেষ হয়ে গেল, যেটা আজকে হচ্ছে ভিসা নাম্বার আসছে, সেটার হচ্ছে অলরেডি আজকে অ্যাপ্লিকেশন ডেডলাইন শেষ। এটা তার স্টুডেন্ট নিবে না সেপ্টেম্বর ইনটেকে, এটাতে নিলে এটাতে আমরা এখন ফাইল নিব ডিসেম্বর ইনটেকে। আর এটা হচ্ছে হানসু ইউনিভার্সিটি। হানসু ইউনিভার্সিটির হচ্ছে ভিসা রেশিও সবচেয়ে ভালো। ইএপির জন্য উইদাউট আইএলস এর 1 নম্বর ইউনিভার্সিটি হচ্ছে হানসু ইউনিভার্সিটি আমার মতে। অন্যরা কি বলবে আই হ্যাভ নো প্রবলেম, বাট আমার মতে এটার ভিসা রেশিও সবচেয়ে ভালো। কারণ আমরা যে কয়টা এজেন্সি এখানে কাজ করতেছি সবারই মোটামুটি যারা ইন্টারভিউতে সিলেক্ট হয়েছে সবারই ভিসা হয়েছে। আমি শুধু আমারটা বলবো না, বাকি যারা আমরা আছি সবারটাই, যারা ইন্টারভিউতে সিলেক্ট হয়েছে সবার ভিসা আসছে। সেকেন্ড হচ্ছে আজো ইউনিভার্সিটি, আজো মোটর কলেজ। থার্ডলি সিনান ইউনিভার্সিটি আছে। এগুলো হচ্ছে উইদাউট, এই 3টে ইউনিভার্সিটি হচ্ছে মোটামুটি উইদাউট আইএলস অ্যাপ্লাই করা যায় এবং ভিসা রেশিও খুবই ভালো 3টে ইউনিভার্সিটির। তারপরে যদি আসি ইঞ্জি ইউনিভার্সিটি, ডংইয়ং ইউনিভার্সিটি, তারপর হচ্ছে কিয়াংসাং ইউনিভার্সিটি, তারপর বুসান ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজ, এরকম আরো অনেক ইউনিভার্সিটি আছে। এই ইউনিভার্সিটি গুলো হচ্ছে মোটামুটি আইএলস 4.55 থাকতে হবে। হ্যাঁ, মিনিমাম তাদের রিকোয়ারমেন্ট 4.55 থাকতে হবে। এবং ইঞ্জের কথা যদি বলি, ইঞ্জেতে হচ্ছে 5.5 লাগবে তাদের ম্যান্ডেটরি আর কি, ইঞ্জেতে 5.5 লাগবে। এগুলোর ডেডলাইন এখনো আছে, সেপ্টেম্বর ইনটেক করতে পারবে। এবং এগুলোর জন্য আরেকটা জিনিস যেটা দরকার সেটা হচ্ছে 4 মান্থস এর ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক ম্যাচুরিটি হচ্ছে 4 মান্থস টাকা লাগবে, ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে 6 মান্থের লাগবে। ফান্ড ম্যাচুরিটি 4 মান্থ আর ব্যাংক ম্যাচুরিটি হচ্ছে 6 মান্থের টাকা লাগবে। অ্যান্ড ফান্ড কত লাগবে, যদি ইএপির ক্ষেত্রে হয় তাহলে 16 লাখের উপরে রাখলে হবে। এবং টাকাটা হচ্ছে ধাপে ধাপে ঢুকাইলে আর কি বেটার। ধরেন 4 লাখ 5 লাখ করে ধাপে ধাপে টাকাটা ঢুকবে। আমরা যথারীতি সবাই জানি ভাইয়া যে বাংলাদেশে একটা মিডল ক্লাস ফ্যামিলির থেকে আমরা বেশিরভাগ স্টুডেন্ট বিলং করি। সেক্ষেত্রে আমাদের এত টাকা নাই যে আমরা ব্যাংক স্টেটমেন্টটা দেখাইতে পারি। তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন ব্যাংকে থেকে লোন নিতে পারি। প্রিমিয়ার ব্যাংক আছে, পূবালী ব্যাংক আছে, এনআরবিসি আছে, ঢাকা কমার্স ব্যাংক আছে। এই ব্যাংকগুলো থেকে আমরা লোন নিয়ে খুব ইজিলি ব্যাংক স্টেটমেন্টটা দেখাইতে পারবো। তো এগুলো আর কি মোটামুটি এই টাইম ফ্রেমের মধ্যে আর কি দেখাইতে হবে। আর সামনে সেপ্টেম্বর ইনটেক এখনো ওপেন আছে এবং মোটামুটি হচ্ছে মে মাসের মধ্যে সবগুলো শেষ হয়ে যাবে। মে মাস পর্যন্তই ডেডলাইন বলা যায়, এখনো ফিক্স ডেডলাইন সব দেয় নেই, বাট মে মাসের মধ্যে সবগুলো 100% শেষ হয়ে যাবে সেপ্টেম্বর ইনটেকের জন্য। থ্যাংক ইউ আলিফ, অনেক ধন্যবাদ। অনেকগুলো ইনফরমেশন চলে এসেছে এবং আমরা আশা করছি যে মেতে যে ডেডলাইন, আমরা এই ডেডলাইনকে ক্যাচ করে কিছু স্টুডেন্ট হয়তো আমাদের এই ইনফরমেশন থেকে উপকৃত হবে এবং অ্যাপ্লিকেশন করবে। আরেকটা জিনিস বলতে চাই ভাইয়া, জি, সেটা জি, জি। হচ্ছে আমাদের মাস্টার্স এর অলরেডি হচ্ছে ফার্স্ট রাউন্ড অ্যাপ্লিকেশন শেষ। আমাদের মাস্টার্স এর হচ্ছে সেকেন্ড রাউন্ড অ্যাপ্লিকেশন মে মাস থেকে শুরু হবে। তো এই জায়গায় মাস্টার্স এর ই ভিসা, এবং যদি কেউ ই ভিসা ছাড়াও আসতে চায়, অ্যাপ্লিকেশন করতে চায়, আমরা ডেফিনেটলি সেটা হেল্প করতে পারবো, কোনো সমস্যা নেই। ই ভিসা ছাড়া নর্মাল এম্বাসি ফেসের প্রসেস। এবং মাস্টার্স এর ক্ষেত্রে ব্যাচেলার সিজিপিএ 2.80 এবং গ্যাপ অ্যাট মোস্ট 8 ইয়ার্স, এটা হচ্ছে প্রেফারেবল। আরো গ্যাপ বেশি থাকলেও সামটাইমস ভিসা হয়, বাট সেটা রেশিওটা এতটা ভালো থাকে না। বাট 8 ইয়ার্স এর মধ্যে যদি অ্যাপ্লাই করে সেক্ষেত্রে ভিসার পসিবিলিটিটা ভালো থাকবে। উইথ অর উইদাউট আইএলস বোধ সমস্যা নেই। মাশাআল্লাহ, থ্যাংক ইউ আলিফ, এবং আমাদের আলী রায়হানকেও থ্যাংকস রাফিয়া তাসনিম জয়েন করার জন্য। সো আমরা আজকে আমাদের এই সেশনের একদম শেষে চলে এসেছি। আমাদের সাউথ কোরিয়া নিয়ে আরো কোনো কোয়ারিজ, কোনো ইনফরমেশন প্রয়োজন হলে আমাদের রয়্যাল প্যাসিফিক এডুকেশন আছে। সারাং গ্লোবালের মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে স্টুডেন্টদেরকে রিক্রুট করছি, রেফার করছি। তো আমরা আশা করি আগামী সেপ্টেম্বর এবং ইনটেকের জন্য আমরা সাউথ কোরিয়াতে যারা এক্সপিরিয়েন্স আছে, যারা যেতে চাচ্ছে, তাদেরকে 1-to-1 সেশনে হেল্প করতে পারবো। এবং আমাদের যেহেতু আলিফ একটু আগে বললো যে মার্চের স্টুডেন্টদেরকে অলরেডি সে অ্যাসিস্ট করেছে ইন ফেচিং জবস। সো আসলে স্কিল, যেটা ল্যাঙ্গুয়েজ স্কিলটা যদি থাকে, আমরা মনে হয় যে বাংলাদেশি স্টুডেন্ট সব জায়গায় গিয়ে অনেক ভালো করতে পারবে। তো আজকের এই ওয়েবিনারটা আমরা এখানেই শেষ করতে হচ্ছে। আমরা হয়তো আবার অন্য একটা সেশনে অন্য একটা কান্ট্রি নিয়ে কথা বলবো। আমাদের সারাং গ্লোবালের সিইও আমাদের আলিফ খন্দকারের সাথে যদি কেউ সরাসরি কথা বলতে চান, সেক্ষেত্রে রয়্যাল প্যাসিফিক এডুকেশনের পেজে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমাদের সাথে কথা বলে আমরা 1-to-1 তার সাথে কথা বলার সুযোগ করে দিব। এবং যেহেতু অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্টে কিছু ম্যাচুরিটির প্রয়োজন হয়, তাহলে 6 মাস, 4 মাস, 6 মাস আগে থেকে কিন্তু এই জিনিসগুলো যদি যদি লোনের প্রয়োজন হয়, যদি নিজের ফান্ড না থাকে, তাহলে ব্যাংকগুলোতে অ্যাপ্রোচ করা এবং এখন থেকে সেই হেল্পটা নিয়ে নেক্সট ইনটেকগুলোর জন্য আগানো। তো আবারও আমাদের স্পিকারদের ধন্যবাদ, আমাদের কিনোট স্পিকারকে ধন্যবাদ, এবং ধন্যবাদ সারাং গ্লোবাল সহ যারা এই ওয়েবিনারে হেল্প করেছেন, এবং ফিউচারে তাদের সাথে আবার কাজ করা এবং তাদের জন্য কাজ করার আহ্বান রেখে রয়্যাল প্যাসিফিক এডুকেশনের পক্ষ থেকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।